ইতিমধ্যে রায়গঞ্জে প্রকাশ্যে এসেছে একাধিক অবৈধ নির্মাণ। এই মুহূর্তে এখনো 10,000-এর জন্য গঠিত করা হয়েছে এক অন্য প্রকারের কমিটি, আর সেই কমিটির মারফতেই এই মুহূর্তে 10,000 এনকোয়ারি করা হয়েছে। এখনো 28,000টি অভিযোগ হোল্ডিংয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পটে রয়েছে রায়গঞ্জে প্রকাশ্যে অবৈধ নির্মাণ, সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। এবার এই বেআইনি নির্মাণ নিয়ে সরব রায়গঞ্জ পৌরসভার তৃণমূল কোঅর্ডিনেটর। দেখুন এক রিপোর্ট। হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে যেটা করেছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। আপনি বললেন একদম বাস্তবে সত্যি। কাজ রায়গঞ্জ শহরে আরো সংগঠিত হয়েছে। রায়গঞ্জের মাটিতে প্রকাশ্যে দুর্নীতি, সরকারি জমিতে অবৈধ নির্মাণ, অভিযোগের সরব রায়গঞ্জ পৌরসভা। সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল রায়গঞ্জে। রায়গঞ্জ পৌরসভার বীরনগর অঞ্চলের বাসিন্দা তথা প্রতিষ্ঠিত বেকারি ব্যবসায়ী সুজন সাহার বিরুদ্ধে এই অভিযোগ আনেন ওয়ার্ড কোঅর্ডিনেটর থেকে শুরু করে সাধারণ মানুষ। সুজন সাহা উনি জনতা বেকারির মালিক। 2021 সালে আমাদের বাড়ির সামনে ওদের পুরনো ফ্যাক্টরিটা ভেঙে নতুন করে আমাদের বাড়ির পেছন দিকে একটা আমাদের 4 ফিটের প্রাচীর ছিল আগে, সেই প্রাচীরের উপরে মোটামুটি 10 ফিট গাঁথনি করে নিয়েছে এবং আমরা তখন বাড়িতে ছিলাম না। এবং তাছাড়া কি করেছে, ওর হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে যেটা করেছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। পাশে একটা টিনের একদম মানে ছাড়ে নাই, অন্ধকার হয়ে গেছে, এটাই যে ভাঙে ঠিক। প্রসঙ্গত কিছুদিন আগেই ওই ব্যবসায়ী তার কাছ থেকে 25 লক্ষ টাকা তোলা আদায়কে কেন্দ্র করে একটি স্থানীয় ক্লাবের বিরুদ্ধে সরব হন। এবার সেই ব্যবসায়ীর বিরুদ্ধেই পৌর আইন লঙ্ঘন করার অভিযোগ এনে সরব হলেন 22 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস। তার কথায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পৌরসভা ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন। যে বিষয়টা আপনি বললেন একদম বাস্তবে সত্যি। আমার ওয়ার্ডের বাসিন্দারা কমপ্লেন করেছে, পৌরসভায় তার রিসিভ কপি আছে। ভার্বিয়ালি আমাকে বলেছিল, আমার ওয়ার্ডে যারা স্টাফ সুপারভাইজার পিএ তারা মুখে গিয়ে বলে এসছে, আমি কাউন্সিলর হিসেবেও বলেছি, তবু ওরা আমাদের কথা শুনছে না। বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব তৃণমূল। প্রতিবাদে ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার। বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রতিবেশী অর্পণা দে নন্দী এবং তরিত কুমার বসাক। এমনকি 21 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারও অভিযোগ করেন, কাউকে কিছু না জানিয়ে ওই ব্যবসায়ী পৌরসভার ড্রেনের ওপর স্থায়ী কংক্রিট ঢালাই করেছেন, যার ফলে ড্রেন পরিষ্কারে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পৌরসভাকে। এটা হচ্ছে আমাদের পৌরসভার যেখানে ও মানে ফ্যাক্টরিটা করেছে সেখানে ওর জায়গা আছে এবং কিছুটা পিডব্লিউডির জায়গাটা দখল করে আছে। তো যখন ও ফ্যাক্টরিটা করে, আমি তখনও কাউন্সিলরই ছিলাম, যখন ও ফ্যাক্টরিটা করে আমাকে কোনো কিছু জানায়নি। আমি যখন জানতে পারি যে ওখানে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেটা কোথায়? আমার ওয়ার্ডে। তো ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে, ওকে আমি ফোন করেছিলাম, আমার সুজন সাহাকে। ফোন ধরেও নি এবং আমার সঙ্গে কোনো দেখাও করেনি। যখন ফ্যাক্টরিটা হয় তখন আমি ওই জায়গায় পোর্শনে আসি নিজে দেখতে, তখন ও আমার সঙ্গে দেখা করেনি। কর্মচারীদের সঙ্গে কথা বললাম যে এখানে যে ফ্যাক্টরিটা সুজন কোথায়, বললো ও হায়দ্রাবাদ গেছে। ভালো কথা, চলে গেলাম। যখন ও স্ল্যাবটা করে তখন আমি এসে বললাম এই স্ল্যাবটা এখানে করানো যাবে না। তখন ও নিজে বললো কেন? এই স্ল্যাবটা করলে আমার পক্ষে অসুবিধা আছে, কারণ ড্রেন আমরা পরিষ্কার করতে পারবো না। ড্রেন পরিষ্কার না করলে পরে এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো থেকে মানুষ যে আমাদেরকে প্রভাবিত করবে তার উত্তর আমরা দিতে পারবো না। এই রায়গঞ্জে রয়েছে একাধিক অবৈধ নির্মাণ, সমাধানে পৃথক কমিটি গঠন। এ পর্যন্ত 10,000 এনকোয়ারি, আরও 28,000 হোল্ডিংয়ে। যদিও বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি দ্রুত আইনানুগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমি যখন জেনে গেলাম তখন আগামীকাল অফিস খুললেই আমি প্রথমে এটা নজর করব, আমার ইঞ্জিনিয়ারদের দিয়ে ইনকোয়ারি করে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব। এই ধরনের অন্যায় কাজ রায়গঞ্জ শহরে আরও সংগঠিত হয়েছে। তো আমরা এই বিষয়ে আমরা কমিটি তৈরি করেও আমরা ইনকোয়ারি করছি। আমাদের 10,000 ইনকোয়ারি হয়ে গেছে।
আমরা ধরে নিচ্ছি আমাদের 28,000 হোল্ডিং আছে, আরও 18,000-এর কাছে আমাদের কর্মচারী বন্ধুরা যাবেন, পৌঁছাবেন। আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করব। এদিকে অভিযুক্ত ব্যবসায়ী চিকিৎসার কারণে রায়গঞ্জে না থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবার দেখার বিষয় যে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে রায়গঞ্জ পৌরসভার সরব হয়েছে তার সমাধান কতদিনে হয় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এদিকে রায়গঞ্জে প্রকাশ্যে অবৈধ নির্মাণ, যেমনটা এই মুহূর্তে আপনারা সেই প্রতিবেদনে দেখলেন, এবারের অভিযুক্ত রায়গঞ্জের প্রখ্যাত জনতা বেকারির কর্ণধার, তাকে নিয়েই অভিযোগ করা হয়েছে। দুই প্রতিবেশী অভিযোগ করলেন যে অবৈধভাবেই তাদের বাড়ির পাঁচিল দিয়েই গা ঘেঁষে একেবারেই নির্মাণ করা হয়েছে তার ভিটে। আর এদিকে এই বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছে তৃণমূলের পক্ষ থেকেও। সেই নিয়েই প্রতিবাদ করলেন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার। যেমনটা তিনি বললেন এই প্রসঙ্গে, তাকে বারবার বলার পরেও তিনি কোনো সাড়া শব্দ দেয়নি। এদিকে আবার অভিযুক্ত ব্যবসায়ী চিকিৎসার কারণে রায়গঞ্জে না থাকার কারণে তারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ এবং তদন্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এবার দেখার বিষয় হচ্ছে এই বিষয়ে সমাধান কতদিন হয় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে এই মুহূর্তে গোটা রায়গঞ্জকে উত্তাল করে তুলেছে যে বিষয়টি, সেটি হচ্ছে রায়গঞ্জে রয়েছে একাধিক অবৈধ নির্মাণ। এ পর্যন্ত 10,000 এনকোয়ারি রয়েছে এবং আরও 28,000টি হোল্ডিংয়ে রয়েছেন। অর্থাৎ মোট এ পর্যন্ত নথিভুক্ত হওয়া মামলার মধ্যে এই অবৈধ নির্মাণের ক্ষেত্রে এখনও অবধি 38,000 অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে থেকে 10,000 এনকোয়ারিতে রয়েছে এবং আরও 28,000 অভিযোগ হোল্ডিংয়ে রয়েছে। আর এবারের অভিযুক্ত জনতা বেকারির কর্ণধার, যেমনটা জানতে পারা যাচ্ছে। আর এই নিয়ে এবার সরব হলেন কর্ণধারের প্রতিবেশীর পাশাপাশি রায়গঞ্জ পৌরসভাও। রায়গঞ্জের মাটিতে প্রকাশ্যে দুর্নীতি, এদিকে সরকারি জমিতে অবৈধ নির্মাণ, সেই ভিত্তিতেই অভিযোগে সরব হলো রায়গঞ্জ পৌরসভা। প্রসঙ্গত কিছুদিন আগেই ওই ব্যবসায়ী তার কাছ থেকে 25 লক্ষ টাকা তোলা আদায়কে কেন্দ্র করেই একটি স্থানীয় ক্লাবের বিরুদ্ধে সরব হন। আবার ওই ব্যবসায়ীর বিরুদ্ধেই এবার পৌর আইন লঙ্ঘন করার অভিযোগ এনে সরব হলেন একাধিক ওয়ার্ড কোঅর্ডিনেটরের পাশাপাশি তার প্রতিবেশীরাও। তার কথায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরো ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেই জানালেন তপন দাস তথা 22 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। এদিকে আবার বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেসও। প্রতিবাদে ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার। বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রতিবেশী অর্পণাদি নন্দী এবং তরিত কুমার বসাক। এমনকি 21 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারও অভিযোগ করেন কাউকে কিছু না জানিয়েই ওই ব্যবসায়ী পৌরসভার ড্রেনের ওপর স্থায়ী কংক্রিট ঢালাই করেছেন, যার ফলে ড্রেন পরিষ্কারে অসুবিধার সম্মুখীন হচ্ছে পৌরসভাকে। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের কাছ থেকে। বিক্রম, তোমার কাছ থেকে জানতে চাইবো কতদিন ধরে এই অবৈধ নির্মাণের কাজ চলছে, কারণ এই মুহূর্তে আমরা কিন্তু জানতে পেরেছি যে মোট 38,000 কিন্তু এই অবৈধ নির্মাণের মামলা নথিভুক্ত হয়েছে, যেমনটা পৌর প্রশাসক ইতিমধ্যেই জানালেন। অবৈধ নির্মাণ সেটি 2021 সালে কিন্তু স্থানীয় দুই ব্যক্তি তিনি কিন্তু কমপ্লেন করেন রায়গঞ্জ পৌরসভাতে, এবং তারপরেও যখন পৌরসভা কোনো পদক্ষেপ নেয় না, এরপরে কিন্তু নবান্নতে কমপ্লেন করেন এবং তারপরে নবান্ন থেকে রায়গঞ্জ পৌরসভা একটি চিঠি আসে এবং চিঠি রিসিভ করে রায়গঞ্জ পৌরসভা। তারপরে কিন্তু নড়ে চড়ে বসে পৌরসভা কর্তৃপক্ষ। এবং যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটায় বেকারি যে রয়েছে জনতা বেকারি, তার ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরিটা যে তৈরি করা হয়েছে সেটি একদম যে এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে তার বাড়ির দেওয়ালের উপর দিয়ে সে জনতা বেকারির দেওয়াল তুলেছে। এবং এই ক্ষেত্রে তুমি বলতে চাইছো রায়গঞ্জের যে এই প্রখ্যাত জনতা বেকারির যে দোকানটি রয়েছে সেটি সম্পূর্ণটাই অবৈধ জায়গার উপরে নির্মাণ করা হয়েছে? সম্পূর্ণটা না হলেও সামনে থেকে পিডব্লিউডির জায়গা দখল করে রেখেছে এবং যেমনটা 11,000 ভোল্টেজের যে তারের যে পোল রয়েছে সেই পোলের কিন্তু
থেকেও কিন্তু অনেকটা অংশ, সেই অংশ থেকেও কিন্তু ছাদ দিয়েছে, টিনের ছাদ দিয়ে দোকান চালাচ্ছে। এবং এলাকাবাসীদের যে দাবি যে সামনে থেকে প্রায় 10 ফিটের মতন জায়গা এবং পিছনের থেকেও কিন্তু 10 ফিটের মতন জায়গা অবৈধ নির্মাণ ভাবে তারা দখল করে আছে। এলাকাবাসীরা বারংবার জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি পৌরসভা। তারা দাবি করছে যে হয়তো প্রভাবশালী বলেই কিন্তু পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে যদি প্রভাবশালী হয় তাহলে কি কেন সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, কেন সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ পৌরসভার কথা শুনছে না? যদিও পৌর কর্তৃপক্ষ জানাচ্ছে যে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু 2021 সাল থেকে এই কেস চলছে, কিন্তু এখন পর্যন্ত কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? পাশাপাশি এলাকাবাসীর দাবি এই আর কিছুদিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেয় প্রশাসন, তাহলে তারা কোর্টে যাবে এবং কোর্ট মামলা করবে। এবং এলাকাবাসীর যেটা এখন সমস্যা হচ্ছে যে ড্রেন বন্ধ হয়ে রয়েছে 21 নম্বর এবং 22 নম্বর যে ওয়ার্ড, সেটা দুটি পাশাপাশি ওয়ার্ড, একদম রায়গঞ্জের বুক বরাবর যে মেন রাস্তা চলে গেছে শহরের, সেই রাস্তার এই পাশ আর ও পাশের দুটি ওয়ার্ড 21 নম্বর আর 22 নম্বর, সেই দুটি ওয়ার্ডের কিন্তু জল চলাচলের ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা অব্যাহত হয়ে পড়ে রয়েছে। জল যেতে পারছে না, সেখান থেকে মশা উৎপত্তি হচ্ছে এবং সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। এবং পাশাপাশি এই ওয়ার্ডের যে দুটি বাড়ি রয়েছে, সেই বাড়িটির উপর দিয়ে যে জনতা বেকারি ফ্যাক্টরি করা হয়েছে, সেই যে জল নামবে টিন থেকে, সেই টিনের জল কিন্তু এই বাড়ি দুটিতে এসে পড়ছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। বারংবার জানানোর পরেও কিন্তু কোনো সমাধান হয়নি। আমার পাশে রয়েছে এই বাড়ির মহিলা, আমরা একটু শুনে নেব। দিদি, কতদিন ধরে অসুবিধা? ওটা তো সালে হয়েছিল, মানে নতুন করে নির্মাণ করেছিল। আগে ওদের একটা পুরনো ছিল, কিন্তু 2021 সালে ওরা নতুন করে আবার করেছে। তখন আমরা অ্যাবসেন্ট ছিলাম, মানে বাড়িতে ছিলাম না। এসে দেখি যে এখন কি প্রবলেম হচ্ছে? এখন তো সমস্যায় মানে ভর্তি। প্রথমত যে ওরা এতটাই উঁচু একটা টিন দিয়ে বেশ কয়েক ফিট উঁচু একটা ছাউনি তৈরি করেছে, এবং তার আগে ওরা একটা প্রাচীর দিয়েছে। আমাদের বাড়ির প্রাচীর ছিল, আমাদের দুজনের মাঝের প্রাচীর ছিল 4 ফিটের মতো, এবং সেই প্রাচীরের উপরে আরো কয়েক ফিট, মোটামুটি 10 ফিটের একটা প্রাচীর, তার উপরে একটা নালা করেছে ওরা। মানে ওদের ফ্যাক্টরির জল যাওয়ার নালাটা করেছে আমাদের বাড়ির প্রাচীরের উপরে। আপনাদের তো ড্রেনও অবস্থাও খুব বন্ধ হয়ে রয়েছে। এবং হ্যাঁ, পাশের যে রাস্তার যে ড্রেনটা, সেটার উপরে স্ল্যাব দিয়ে এবং ওরা হচ্ছে একদম পাশাপাশি ভাবে মোজাইক করে দিয়েছে, যাতে করে কি হয়েছে সমস্ত জল মানে নোংরাটা পরিষ্কার। যেটা ওদের ফ্যাক্টরি, সেখানেও তো প্রায় রাস্তার উপরে উঠে চলে এসেছে সেই ফ্যাক্টরি, এবং অনেকটাই জায়গা দখল করে রয়েছে। আপনারা এটা অভিযোগ করছেন? হ্যাঁ, আমাদের বাড়ির থেকে তো কোনো জায়গায় ওরা ছাড়েনি, মানে 4 ফিট যে পৌরসভার নিয়ম, এমনকি লোকালয়ে তো ফ্যাক্টরি করার কোনো নিয়মই নেই। ওরা তো আমাদের কাছে কোনো ধরনের পারমিশন বা কোনো জানানো আমাদেরকে সেটা তো জানা ইনফরমেশনে দেয়নি। এবং কাউন্সিলররা কি বলছে? কাউন্সিলরকে তো আমরা 2021 সালে চিঠি করে অ্যাপ্লিকেশন করে জানিয়েছিলাম। তো ব্যাপারটা হলো যে ওনারা লোক পাঠিয়েছিলেন, এবং কিন্তু কোনো স্টেপ কিন্তু আমরা দেখিনি, কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। কি চাচ্ছেন এখন আপনি? আমরা চাচ্ছি, সমস্যাটা এতটাই জটিল হয়েছে যে এখন মশা মাছি আমাদের বাড়িতে, মানে আমরা থাকার মানে বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে। মশা মাছি, ইঁদুর, ছুঁচো, ফ্যাক্টরি পাশে থাকা প্রতি মুহূর্তে নানা রকম ফ্যাক্টরির যে যন্ত্রপাতি তার আওয়াজ, বিকট আওয়াজ এবং দুর্গন্ধ। বিশেষ করে পৌরসভার যে নিকাশি ব্যবস্থা, তার উপরে যে স্ল্যাব ঢালাই করে এবং আমাদের বাড়ির উপর যে জল পাস হচ্ছে, সেটা কখনোই পরিষ্কার করে না। এতে মশার লার্ভা মানে ভর্তি হয়ে যাচ্ছে, বাড়িতে আমরা মশায় থাকতে পারছি না। ফ্যাক্টরি মালিককে জানিয়েছিলেন? আমরা হ্যাঁ, বেশ কয়েকবার আমার হাজবেন্ড এবং পাশের বাড়ির ফরিদা আর কি দুজনে মিলে জানিয়েছে, কিন্তু মানে কোনো ভূক্ষেপ নেই। কমপ্লেন কোথায় কোথায় করেছেন? পৌরসভায় কমপ্লেন করা হয়েছে, পৌরসভায় স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছিল এবং পৌরসভায় কমপ্লেন করা হয়েছে। একদমই। দেখো দিশা, যে এখানে কিন্তু তারা এখন থাকার কোনো যোগ্যতা মনে করছে না, কেননা প্রচন্ড মশা মাছি এবং যে ফ্যাক্টরির যে মেশিন, যে সমস্ত হাইড্রোলিক মেশিন দিয়ে তারা বিস্কুট এবং যারা কেক তৈরি করে, সেই সমস্ত মেশিনের আওয়াজ এবং পাশাপাশি যে জলের সমস্যা, সেই সমস্যা নিয়েও কিন্তু তারা ভুগছে। এবং তাদের দাবি যে এখানে কিন্তু তারা এই ফ্যাক্টরিতে যেন ফ্যাক্টরির যে মেশিনের যে জলের মেশিন যে তৈরি করা হয়, যেটা রাখা হয় ফায়ারের যে ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা করার পরেও কিন্তু এখানকার জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। দিশা,
বিক্রম, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে এই যে একটু আগে পৌর প্রশাসকের বক্তব্যে আমরা শুনেছি যে তিনি বলছেন যে 10,000 অভিযোগ এনকোয়ারিতে রয়েছে এবং 28,000 হোল্ডিংয়ে রয়েছে, অর্থাৎ মোট 83টি অভিযোগ জমা পড়েছে এই রায়গঞ্জে অবৈধ নির্মাণের ক্ষেত্রে। একদমই দেখো অতিশা, এই শুধু একটা নয়, এরকম একাধিক কমপ্লেন কিন্তু রায়গঞ্জ পৌরসভায় পড়েছে এবং পৌরসভার কর্তৃপক্ষদের কিন্তু কোনো হেলদোল নাই সেই কমপ্লেনের। এত কমপ্লেন পড়েছে, এখনো পর্যন্ত রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে একটাও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেন নেওয়া হচ্ছে না এত পদক্ষেপ? যেখানে থেকে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত বেআইনি নির্মাণ কলকাতার দিকে ভেঙে পড়ে যাচ্ছে এবং যে সমস্ত নতুন নির্মাণ হয়েছে সে সমস্তও কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে কেন এখনো রায়গঞ্জ পৌরসভার টনক নড়ছে না? কেন রায়গঞ্জ পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না? যদিও এখন পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষদের একাংশদের দাবি যে কিছু কিছু জায়গায় আমরা তদন্ত করছি, আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি, আশা করা যাক, কিন্তু কবে সেই খবরটা কবে হবে এটাই কিন্তু সাধারণ মানুষের এখন দাবি তুলছে এবং এলাকাবাসীরা। ধন্যবাদ বিক্রম। এদিকে প্রকাশের রায়গঞ্জে অবৈধ নির্মাণ, এই মুহূর্তে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ উঠল জনতা বেকারির কর্ণধারের বিরুদ্ধে। মূলত এবারে এই জনতা বেকারি প্রতিষ্ঠানটি যেখানে নির্মাণ করা হয়েছে সেই জায়গাটি পিডব্লিউডির অর্ধেক অধিকৃত স্থান এবং তার পেছনেই রয়েছে দুজন বাসিন্দার বাড়ি। মূলত 21 এবং 22 এই দুটো ওয়ার্ডের কাছেই রয়েছে এই জনতা বেকারি, আর এই দুটো জায়গা নিয়েই একেবারেই এই মুহূর্তে সেই জনতা বেকারি অবৈধভাবে মাথা উঠিয়ে খাড়া রয়েছে। তবে এই মুহূর্তে প্রশ্ন, যেমনটা পৌরসভার কাছে জানানো হয়েছে, তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে এই অবৈধ নির্মাণের সাথে সাথে যে একাধিক অবৈধ নির্মাণ এই রায়গঞ্জে এখনো অবধি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, সেটি কতদিনে সমাধান হয় এবং এর পরিবর্তে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিকে এই মুহূর্তে অন দ্য স্পট নজরে রয়েছে বসিরহাট। আগামীকাল আসতে চলেছে রেমাল ঘূর্ণিঝড়। সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়বে বলেই হাওয়া অফিস সূত্রের খবর। ঝড় আসার আগে চাষিরা তাদের ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত। পাশাপাশি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধের বেহাল দশা হয়ে রয়েছে বেশ কিছু জায়গায়। সেই সব জায়গায় দ্রুত মেরামতের কাজ চলছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিতে বলা হচ্ছে। এ বিষয়ে একেবারেই আমরা গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু রেমালের আশঙ্কা বাড়তে চলেছে, তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে সুন্দরবন এর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ঘন বসতি রয়েছে বা যে চাষিরা রয়েছেন তাদের কৃষি জীবিকা শুধুমাত্র সেখানকার সেই কৃষি জমি, রেমাল আসলে কিন্তু এক প্রকারের বিধ্বংসী পরিস্থিতির সৃষ্টি হবে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো দেশা, যেটা তোমাকে আগেই জানিয়ে রেখে 2011 সালে যে আয়লা ঝড় হয়েছিল এবং 2020 সালে যে আমফান ঝড় হয়েছিল তার স্মৃতি কিন্তু এখনো পর্যন্ত সুন্দরবন থেকে সীমান্তের মানুষ কিন্তু এখনো পর্যন্ত ভুলতে পারেনি। তাদের কিন্তু চোখে মুখে এখনো কিন্তু সেই আয়লা ঝড়ের আতঙ্কের কথা কিন্তু চোখে মুখে তাদের ভাসছে। সেই কথা থেকে পুনরায় আবার এই যে নতুন ঝড় রেমাল ঝড়, সেই রেমাল ঝড় কিন্তু ইতিমধ্যে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় কিন্তু তৈরি হচ্ছে এবং সেগুলো সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় আসলে পড়বে। সেই আগাম সতর্ক পেয়ে কিন্তু সীমান্তে এবং সুন্দরবনের যে সমস্ত চাষিরা ধান চাষ করেছে এবং বিভিন্ন ফসল চাষ করেছে তারা কিন্তু তড়িঘড়ি সেগুলো কিন্তু ঘরে তোলার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু একের পর এক কিন্তু ফসল কেটে তারা কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং তার কিন্তু তদারকি করছেন, ঢেকে পেপার দিয়ে ঢেকে রাখছেন যাতে বৃষ্টি হলেও যে প্রবল বর্ষণ হওয়ার কথা আছে বা সেটা হতে পারে হাওয়া সূত্রে খবর, সেই বর্ষা যদি হয় সাথে যখন ফসলগুলো নষ্ট হয় তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে এই মুহূর্তে। দেখো সুন্দরবনে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নদীমাতৃক এলাকা রায়মঙ্গল, কালিন্দী, ডাসা সহ একাধিক নদীমাতৃক এলাকা বিস্তীর্ণ সুন্দরবনের মানুষ কিন্তু সেই নদীমাতৃক এলাকায় কিন্তু বসবাস করেন। তারা কিন্তু দেখো সেই আতঙ্ক ঝড়ের কথা শুনলে কিন্তু তাদের মুখে কিন্তু সেই আগামী পিছনে যে গতদিনে যে আয়লা আমফানের কথা কিন্তু মনে ভেসে ওঠে। সেই আতঙ্কের মধ্যে কিন্তু এখন পড়েছে সুন্দরবনের সাধারণ মানুষ। তারা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জায়গায় নদীবাঁধের আগেও আমরা খবরে তুলে ধরেছি, বেশ কিছু জায়গায় নদীবাঁধ ফাটল, নদীবাঁধ ভাঙন এবং নদীবাঁধের বেহাল দশা একাধিক খবর আমরা তুলে ধরেছি ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। দেখো সেই নদীবাঁধ বিভিন্ন জায়গায় তারা কিন্তু
একাধিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এবং নেতা নেতৃত্বের এবং কর্মীবৃন্দ এবং গ্রামবাসী মিলিতভাবে কিন্তু সেই নদী বাঁধ মেরামতের কাজ কিন্তু ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। পাশাপাশি দেখো সেই আয়লা ঝড়ের কিন্তু সময় কিন্তু সেই 2011 সালে তখন কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন বিধায়ক ছিলেন কিন্তু হাজী শেখ নুরুল ইসলাম। তিনি কিন্তু তিনি সেই আয়লা ঝড়ের সময় কিন্তু কোমর বাঁধে জলে নেমে কিন্তু তার মাথায় করে তাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়ার দিতে দেখা গেছিলো সেই সময়। দেখো এখন কিন্তু নতুন করে আবার সেই হাজী নুরুল ইসলাম কিন্তু এই 2024 সালে কিন্তু প্রার্থী হয়েছেন। দেখো সেই যে 2011 সালে আয়লা ঝড়ের সময় কিন্তু সেখানে কিন্তু আয়লা সেন্টার খোলা হয়েছিল, অর্থাৎ 1 থেকে 2 তলা এবং 3 তলা বিল্ডিং করা হয়েছিল, যাতে আগামী দিনে যদি কোনো ঝড় আসে সুন্দরবনের প্রত্যন্ত সুন্দরবন নদীমাতৃক এলাকার মানুষদের যাতে এই আয়লা সেন্টারে তাদেরকে আশ্রয় দেওয়া যায় তার প্রস্তুতি কিন্তু নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু মাইকিং প্রচার শুরু হয়েছে, একদম যে 0 পয়েন্ট যেসব নদীমাতৃক এলাকা জঙ্গলের পাশে যেসব বস্তি আছে তাদের কিন্তু বাসিন্দা আছে তাদেরকে কিন্তু এনে কিন্তু সেই আয়লা সেন্টারে আনার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে এবং বিভিন্ন কিছু কিছু জায়গায় কিন্তু মাইকিং প্রচার করা হচ্ছে। পাশাপাশি দেখো সেই আয়লা সেন্টারের সেই আয়লা ঝড় হয়েছিল 2011 সালে, এখনো পর্যন্ত আয়লার চাল কিন্তু এখনো কিন্তু সুন্দরবনের বেশ কিছু মানুষ কিন্তু সেই আয়লার চাল কিন্তু এখনো ফ্রিতে পান। সেই সুন্দরবনের মানুষ কিন্তু আবার নতুন করে ঝড় আসার কারণে কিন্তু আবার তাদের কিন্তু চোখে মুখে সেই আতঙ্কের ছাপ আবার দেখা যাচ্ছে। কারণ এই ঝড় কিন্তু দেখো যেহেতু সুন্দরবন মাতৃক এলাকার মানুষ কিন্তু তাদের বাড়ি ঘরের অবস্থা খুব দুরবস্থা না হলেও তাদের বাড়ি ঘর কিন্তু খুব নড়বড়ি অবস্থা থাকে, যেহেতু সুন্দরবনের বাসিন্দা কখনো নদী বাঁধ ভেঙে কিন্তু জল ঢুকে যাচ্ছে, প্লাবিত হচ্ছে গ্রামকে গ্রাম। পাশাপাশি তাদের বাড়ি ঘরের অবস্থা একেবারে কিন্তু নিম্নমানের, যার নিম্নমানের হওয়ার কারণে যদি ঝড় আসে তাহলে কিন্তু সেই বাড়ি ঘর তছনছ হয়ে যাবে। যেমনটি আয়লা আমফানের ঝড়ের সময় যেমন তছনছ হয়ে গেল, সেই রকম রূপ যদি আকার নেয় তার জন্য কিন্তু আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দিশা। সিরাজুল, তবে আরেকটা বিষয় হচ্ছে তুমি যেমনটা বললে যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যে চাষি ভাইরা বা নদীর পাড়ে যে যারা বসতি স্থাপন করেছেন তাদের ঘর বাড়ি সবসময় নড়বড়ে অবস্থায় থাকে। আমার প্রশ্ন হচ্ছে নড়বড়ে অবস্থায় কেন থাকবে? কারণ দেখো গোটা বাংলা জুড়েই কিন্তু সরকারের পক্ষ থেকে বহু ধরনের প্রকল্পের সূচনা করা হয়েছে, বহু ধরনের প্রকল্প চালু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বাড়িঘর এই সমস্ত জিনিসও কিন্তু আমাদের প্রকল্পের আওতায় আসে। তো সেই ক্ষেত্রে তাদের বাড়িঘর কেন নড়বড়ে অবস্থায় থাকবে? দেখো একেবারে সুন্দরবনের বিস্তীর্ণ প্রান্ত প্রত্যন্ত সুন্দরবনের যারা মানুষ প্রত্যন্ত সুন্দরবনে তারা কিন্তু কখনো এখানে বা কখনো এখানে তারা আশ্রয় করে থাকে। অনেক সময় তাদের কাজের ক্ষেত্রে অনেক সময় তারা জঙ্গলে অনেক কিছু কর্ম তারা সংস্থান করে থাকে। তাদের আয় বলতে তাদের নদীতে মাছ ধরা, শামুক ধরা এবং জঙ্গলের মধু এবং কাঠ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে, এমন এলাকার মানুষ কিন্তু প্রত্যন্ত সুন্দরবনের মধ্যে আছে। তার পাশাপাশি দেখো তারা কিন্তু আজকে এখানে একটা কোনো রকম বেঁধে হয়তো তারা বাস করছে বা কালকে ওখানে অন্য জায়গায় গিয়ে সেখানে বাস করছে। তাদের কিন্তু প্রত্যন্ত পাকাপাকি বাড়ি কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দূরে আছে। সেখান থেকে বেরিয়ে কিন্তু তারা কিন্তু এই ঝড়ের সংবাদ শুনে কিন্তু তারা সেই সব ছোট তাম্বু ঘর থেকে তারা কিন্তু বেরিয়ে তাদের যে বাড়ি আছে পাকা বাড়ি আছে সেখানে কিন্তু তারা আশ্রয় নেয়। অনেকে কিন্তু সেই সব বাড়ির ভরসা না করে, অনেক সময় নদী ভেঙে বাঁধ ভেঙে জল ঢুকে যায়, সেই সব বাড়ি ঘর যাদের একতলা বাড়ি তাদের কিন্তু সেই বাড়িগুলো কিন্তু জলে প্লাবিত হয়। তারা কিন্তু অনেক সময় আয়লা সেন্টার এবং যেখানে বড় বড় স্কুলগুলো আছে সেখানে কিন্তু তারা আশ্রয় নেয়, এমনটা কিন্তু দেখা যায় সুন্দরবনে থেকে। দিশা। একেবারে সিরাজুল, তবে আরেকটা বিষয় হচ্ছে দেখো এই যে আয়লা হোক, আমফান হোক বা এই যে রেমাল হোক, যখনই কোনো ঘূর্ণিঝড় আসছে তো সেই ক্ষেত্রে যে পরিমাণে তাদের ক্ষতি হয় সেই ক্ষতির পূরণ হিসেবে পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? দেখো তাদের যে ক্ষতিপূরণ বলতে তাদের বিভিন্ন যে সংস্থা থেকে তাদের যে প্রথমত তাদের আয়লা ঝড়ে যখন প্লাবিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেখানে যে এমন জলের শ্বাস এতটাই থাকে মানুষ কিন্তু প্রত্যন্ত সুন্দরবন একবার যেসব জঙ্গল এরিয়ার মধ্যে আছে সেই সব প্রত্যন্ত সুন্দরবন সেখানে জল জমে থাকার কারণে মানুষ কিন্তু সেখানে কিন্তু পৌঁছতে পারে। অনেক সময় অনেকে কেউ ছাদে দাঁড়িয়ে বাস করছে, কেউ ছাদের স্কুলের ছাদে গিয়ে বাস করছে। সেমতো অবস্থায় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে এবং নেতা নেত্রী তারা কিন্তু তারা কিন্তু ত্রাণ তারা কিন্তু নিয়ে যান, তাদেরকে বিতরণ করেন। তারপরে আস্তে আস্তে ধীরে কিন্তু সেই স্বাভাবিক হওয়ার পরে তাদেরকে আবার স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনার জন্য কিন্তু তাদের সমস্ত দলের থেকে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হয়, এমনটা চিত্র কিন্তু এর আগে কিন্তু দেখা গেছে। এবার দেখার বিষয় যে রেমাল কতটা দাপিয়ে বেড়ায় এবং রেমাল কতটা সুন্দরবন এবং সীমান্তে কতটা দাপায় এবং এই ঝড়ের মাত্রা কী থাকে। গতিবেগ যেটা শোনা যাচ্ছে হাওয়া অফিস থেকে 130 থেকে 135 কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের। সেই গতিবেগ যদি থাকে তাহলে কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দেখো সেই ঝড়ের গতিবেগ যদি কিছুটা হালকাভাবে কমে আসে তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ অনেকটা কিন্তু কমবে, এমনটাই মনে করা হচ্ছে। দিশা। একেবারে ধন্যবাদ সিরাজুল। আর এদিকে আগামীকাল যেখানে নির্বাচন সেখানেই
এই রেমালের আশঙ্কা। সেখানে প্রশ্ন উঠছে যে এই রেমালের থাবা কোথায় কোথায় বসবে, বাংলার কোথায় কোথায় এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। সেই ক্ষেত্রে এই বিষয়টি আগামীকালও আমাদের নজরে থাকবে। আগামীকাল তার উপরে রয়েছে ৬ষ্ঠ দফার নির্বাচন। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে গোটা পশ্চিমবঙ্গের রূপ আগামীকাল কি ধরনের থাকে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট এ পর্যন্তই। খবর সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ট্র্যাপ টিভি বাংলা। ধন্যবাদ।